শরৎকাল। বর্ষার মাঝপথে শরৎকাল আসার পূর্বেই নিজেকে নতুন রঙে সাজাতে ব্যস্ত হয়ে পড়ে প্রকৃতি। নীল আকাশে সাদা মেঘের এলোমেলো বর্ণিল ছড়িয়ে পড়ে ছিটে ছিটে। শুভ্র সমুদ্রল আর প্রাণময় ঋতু রানী শরৎকাল। নগরে তাই উকি দিতে শুরু করেছে কাশফুল। তবে হেয়ালি ঋতুর স্বভাবটাই যেন অন্যরকম, এই মেঘ তো এই বৃষ্টি। দ্রুত গতিতে সাদা মেঘের ভেলা নিয়ে এগিয়ে আসে শরৎকাল। শরৎকালে বৃষ্টি আপন মনে বসে গিয়েছে ইতিমধ্যে। বিশাল নীল আকাশে পেঁজা তুলোর ন্যায় গুচ্ছ মেঘ ভেসে বেড়াচ্ছে মনের আনন্দে। গাছপালা, নদীনালা প্রকৃতির তালে তাল মিলিয়ে নিজেকে নতুন করে ঝকঝকে করে তুলতে নেমে গিয়েছে। নদীর ধারে ও বিলে অল্প পানিতে কাদা মাটিতে সবুজ ঘাস থেকে বের হয়ে আসছে সাদা মেঘের ন্যায় নরম কাশফুল। বিশাল রাত্রি কাটিয়ে কাকডাকা ভরে একগুচ্ছ শিউলি ফুলগুলো ঝরে পড়ে মাটির উপর নিজের বিছানা বিছিয়ে। তাদের সাথে আপন মনে যোগ দেয় পদ্মবিলে ফুটিয়ে উঠা জীবন্ত ফুটন্ত পদ্মফুল। ওই চেয়ে দেখো, নববধূর ন্যায় সুসজ্জিত শরৎকাল সমাগত। কবির ভাষায় ঋতুরানী শরৎকাল এমনি। সাদা মেঘ ক্ষণে ক্ষণে রং বদলানো আকাশ আর কাশফুলের গায়ে বাতাসের দোলা যেন স্পর্শকাতর প্রকৃতির আনাগোনা। বর্ষার ইতি ঘটিয়ে শরতের শুরুতেই ফুলে ফুলে ভরে উঠে পুরো নদীর আনাচে কানাচে কাশফুল। সাদা মেঘের সাথে সাদা ফুলের শুভ্রতায় মোড়ানো হয়ে যায় চারদিক। এমনি বৃষ্টিস্নান্ত একটি দিনে কাশফুলের ন্যায় সাদা রঙের লাল পাড়ের কাপড় আর চোখে গাঢ় কাজল, হাতে পায়ে টকটকে রক্তজবা মাখা আলতা, লম্বা হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো ছেড়ে দেবার সাথে হাতে একগুচ্ছ লাল রঙের রেশমি চুড়ি পরে গাড়িতে বসে আছে অভনী। তার ঠিক অপর পাশের সিটে গাঢ় লালে মোড়ানো পাঞ্জাবি গায়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে দিয়ে বসে আছে নীল। উদ্দেশ্য তাদের উত্তরার দিয়া বাড়ির কাশফুল বন অতিক্রম করে ঘুরে শপিং মলে যাওয়া। শরতের সকালে মিষ্টি কাশফুলের ঘ্রাণ নিতে বের হয়ে গেছে আজ ওরা। গাড়ি চলছে তার নিজ গতিতে। বাহিরের দিকে মুখপানে তাকিয়ে আছে অভনী। লম্বা চুলগুলো হেলেদুলে এগিয়ে যাচ্ছে নীলের চোখে মুখে। এতে নীলের বিরক্তি মাখা মুখের পরিবর্তে ফুটে উঠেছে একরাশ ভালোলাগাময় মিষ্টি হাসি। তবে সেই হাসি প্রকৃতিকন্যা অভনীর চোখের আড়ালেই ঘটে অনবরত। গাড়ি ছুটতে ছুটতে নিজগতিতে চলে এলো উত্তরার বিখ্যাত দিয়াবাড়ির খোলা আকাশের কাশফুলের রাজ্যে। সাদা ছিটা মেঘের সাথে ঘন কালো আর ঝলমলে আকাশের লীলাখেলায় কাশফুলের সাদা রঙের সাথে শুভ্রতায় মুড়িয়ে যাবে আজ আরও দুটো তরুণ তরুণী। লাল সাদা রঙে প্রকৃতির সাথে নিজেদের নতুন রূপে ফুটিয়ে তুলে শুভ্রতার গহীনের রূপ নিয়েছে আজ অভনী আর তার হিরো সাহেব। গাড়ি থামতেই ছুটে হারিয়ে গেল অভনী কাশফুলের রাজ্যের রানী হয়ে। তার পিছন পিছন ছুটে চলল নীল ও শুভ্রতায় পরিপূর্ণ কোমল এক রাজ্যের বৃষ্টিস্নান্ত কাশফুলের ভিতরে এগিয়ে যাচ্ছে ওরা। আকাশে সাদা কালো মেঘের ফাঁক বেয়ে বেরিয়ে আসছে সোনালি বর্ণের এক মুঠো রোদ। নীলাভ আকাশের নিচে কখনো কাশফুল কখনো সোনালি বিমর্ষ রূপ নেয় দিয়াবাড়ি। বর্ষা শেষ হবার আনন্দ উৎসবে যোগ দিচ্ছে ঘাসফড়িং, যার আগমনে ঝরে পড়ার মাঝে আনন্দ খুঁজে পায় শরৎকন্যা শিউলি ফুল। অভনী আর নীল ছুটে গিয়ে দাঁড়িয়ে পড়ল নদীর ন্যায় বর্ষার পানিতে টইটুম্বুর ছোট্ট এক জলাশয়ের সামনে। সবুজ গাছের আগায় জুড়ে থাকা আবছা রোদের আলোয় সোনালি সাদা বর্ণের কাশফুল ছিঁড়ে ধরিয়ে দিল অভনীর হাতে নীল। মুচকি হেসে অভনীর কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল সে, পরি বউ, আমি চাই শীতের কুয়াশায় চাদর হতে, তোমার প্রণয় যত্নে আঁকিব আদর পূর্ণতায় কিংবা অপূর্ণতায় ভালোবেসে। আমি চাই হব শরৎকালে নীল আকাশে ছুটে চলা মেঘ, তুমি চেয়ে থাকবে দূর আকাশে। তোমায় জড়াবো আমার স্নিগ্ধ মায়া জালে।
হৃদস্পন্দনের প্রতিটি স্থানে জড়িয়ে নেব তেমায়, আলতো অনুভূতির ছোঁয়ায় স্পর্শতায়। তোমার ওই আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা। অভনি লজ্জায় হালকা কুকড়ে গেল। মুচকি হেসে ফুলগুলো হাতে নিয়ে ছোটে চলল আবারও। আলতা রাঙা পায়ে সাদা শাড়িতে অভনিকে আজ অপরূপা লাগছে নীলের কাছে। অভনির আড়ালেই নিজের ফোনের ক্যামেরায় কয়েকটা ছবি আবদ্ধ করে নিল নীল। গোধূলির লাল নীল ক্যানভাসে সাদা কালো মেঘ রঙের ছটা, যা এই স্নিগ্ধ বিকালকে মনের খাতায় লিখে রাখার ঘটা। বৃষ্টির কাছে আত্মসমর্পণ করা কাশফুলের বনে হেঁটে বেড়াচ্ছে শুভ্র বালিকা। কাশফুলের মাঝে জমে থাকা জলকরার মাঝে পূর্ববর্তী শরতের বিদায় যে ছন্দগন্ধ রেখে যায়, এই শরতেও সেটা খুঁজে ফিরছে আজ তারা। হালকা বাতাসে ছড়িয়ে ছিটিয়ে একে অপরের উপর হেলিয়ে পড়ছে ক্রমাগত কাশফুলগুচ্ছ। আকাশে জমাট বেঁধে আছে ছেঁড়া মেঘ রাশি রাশি। হাতে হাত রেখে কাশফুল হাতে হেঁটে বেড়াচ্ছে দুজন। নীরবতাকে সাথে নিয়ে হেঁটে বেড়াতে ভালো লাগছে না নীলের। তাই সুর তোলে গান গাইতে শুরু করল নীল। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। হাওয়ার গন্ধ আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। এসো আজ সারাদিন বসে না হয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসা বাসি, শুধু গান আর হাসাহাসি। রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো, ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। শরৎকালে আকাশ যেমন মেঘ জমলে মনের ঘরে রংটা যেন বদলে যায়, ঘন কালো বর্ষার মেঘ রং মেখে নেয় মন খারাপের সেই খামটাই হারিয়ে সেই কখন থেকে খুঁজে সারা নীরা। মাঝে মাঝে হুট করেই মন খারাপ হয়ে যায়। আস্তে আস্তে সেই মন খারাপ তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে, যা একসময়ে মাথা ব্যথার পরোক্ষ কারণ হয়ে যায়। এই মন খারাপটাকে যত বেশি আশকারা দিবে তত বেশিই লাফাবে, কিন্তু এই মুহূর্তে আর কোনো কাজ নেই নীরার। তাই অগত্যা মন খারাপ ভাবটাকে আশকারা দিয়েই মাথা ব্যথার আয়োজন করে খাটের এক কোণে বসে আছে সে। মোটা কালো ফ্রেমের চশমাটা পাঞ্জাবির এক কোণা দিয়ে মুছতে মুছতে নীরার রুমের দিকে এগিয়ে যাচ্ছেন হাফিজুর রহমান। রুমের দরজার পাশে এসে নক করতেই ঘাড় ঘুরিয়ে দরজার মুখপানে তাকালো নীরা। এই মুহূর্তে মুখ দিয়ে কোনে কথা উচ্চারণ করতেও ইচ্ছে করছে না তার। হাফিজুর রহমান দরজার বাইরে থেকে বলে উঠলেন, নীরা মা ঘরে আছিস? শ্বশুর আব্বুর ডাক শুনে সাথে সাথেই ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বলে উঠল নীরা, আব্বু ভিতরে আসো, আমি রুমেই আছি। হাফিজুর রহমান মুচকি হেসে চশমা চোখে জড়িয়ে নিয়ে হাঁটা দিল রুমের উদ্দেশ্যে। নীরা মাথায় ঘুমটা টেনে উঠে দাঁড়াল। হাফিজুর রহমান রুমে ঢুকে হালকা হেসে খাটের উপর বসলেন। নীরাকে কাছে ডেকে বললেন, আমার কাছে এসে বসো মা, তোর সাথে আমার কিছু কথা আছে। মাথা হেলিয়ে দিয়ে মুচকি হেসে এগিয়ে আসলো নীরা। হাফিজুর রহমানের কাছে বসতেই বিষণ্ণ দৃষ্টিতে নীরার দিকে তাকিয়ে বলে উঠলেন উনি, তুই নির্ঝয়ের সাথে সুখে নেই তাই না রে মা? নীর অভনিকে ভালোবাসে, তাই এখনো তোকে মেনে নেয়নি আমি জানি। নীরা অবাক নয়নে তাকালো হাফিজুর রহমানের দিকে। যখন মন খারাপের আনাগোনা নিয়ে কারণ খুঁজতে ব্যস্ত, তখন সুখে নেই কথাটা শুনে বারবার এই একটা কারণই মনে হতে লাগলো মন খারাপের কারণ হিসেবে। কিন্তু না, এটা তো মন খারাপের কারণ হতে পারে না, কারণ আমি তো জানতাম নীর অভনিকে ভালোবাসে। জেনেই তো আমি বিয়ে করেছি।
তাহলে হয়তো বাঙালি মেয়েরা স্বামীকে মেনে নিক বা না নিক, স্বামীরা মেনে নিক বা না নিক, স্বামীর ভাগ কাউকে দিতে পারে না বা চায় না, পারে না সহ্য করতে স্বামী অন্য কাউকে নিয়ে ভাবনায় বিভোর থাকুক। নীরা একটা দীর্ঘশ্বাস ফেলে মুচকি হেসে হাফিজুর রহমানের কোলে শুয়ে পড়ল। হাফিজুর রহমান হালকা হেসে নীরার মাথায় হাত এগিয়ে দিলেন, কারণ এটা ওর প্রথম ওনার কোলে শোয়া না। নিজের আব্বুর মতে করে হাফিজুর রহমানের সাথে মিশে গেছে সে। হাসি, ঠাট্টা আর খুনসুটিতে মেতে উঠে বাবা মেয়ে, যা মাঝে মাঝে নির্ঝয়ের মনে খুব সহজে নাড়া দিয়ে যায়। নীরা হাফিজুর রহমানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে উঠল, আব্বু, আমি তোমার কাছে আর আমার ওই আব্বুর কাছে কখনো মিথ্যা কথা বলিনি, আর না কখনো বলবো। আমি হ্যাপি আছি আব্বু, তবে মাঝে মাঝে কারণ ছাড়া মন খারাপ রোগে আক্রান্ত হয়ে যাই। আমি অনেক অনেক হ্যাপি তোমার মতো আব্বুকে পেয়ে। আমি জানি নীর একদিন না একদিন আমায় ঠিক মেনে নিবে। আমি অপেক্ষায় থাকব সেই দিনটার। হাফিজুর রহমান নীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠলেন, তুই দেখবি নীর খুব তাড়াতাড়ি তোকে মেনে নিবে। নিজের ভুলটা বুঝতে পারবে সে। যাকে কখনো পাবে না তার কথা ভেবে ভেবে নিজেও কষ্ট পাচ্ছে আর তোকেও দিচ্ছে। নীরা চোখ বন্ধ করে বলল, আব্বু, এখন আর এই সব বলো না তো। আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমি ঘুমাবো। হাফিজুর রহমান আর কথা বাড়ালেন না। মাথায় হাত ভুলাতে ভুলাতেই বারান্দায় মোটা গ্রিল বেদ করে পাঁজোড়া গ্রিলের সাথে আটকে রাখা হলদে বর্ণের পাখিটার দিকে তাকিয়ে রইলেন। মাঝে মাঝে মনে হয় পাখি হয়ে যেতে। সূচনা বেগমকে এখনো বড্ড মনে পড়ে ওনার। আচ্ছা, উড়ে যদি সূচির কাছে চলে যাওয়া যেত, তাহলে কি খুব মন্দ হতো? মনে মনে অগোছালো কথা ভাবতেই হালকা হেসে উঠলেন উনি। পরক্ষণেই একগুচ্ছ মন খারাপ এসে ভর করল ওনার মাঝে। মন খারাপের তীব্র কারণ হল ভাবনা। উনি ভাবছেন, আচ্ছা, নীর কি পারবে ভালোবাসার এই কঠিন শিকল ছেড়ে বেরিয়ে এসে অন্য আরেকটি শিকলে বাধা পড়তে? নাকি সারা জীবন এই মেয়েটাকে চাতক পাখির ন্যায় নীরের একটু ভালোবাসার জন্য অপেক্ষাই করতে হবে? ভালোবাসা যে বড্ড কঠিন, আবার বড্ড সোজাও। পবিত্র বন্ধনের জোরে অতি তাড়াতাড়ি নীরের মনে নীরার জন্য ভালোবাসা জাগিয়ে দাও প্রভু। আমিন। দরজার বাহিরে দাঁড়িয়ে থেকে বাবা আর নীরার কথাগুলো একটাও নির্ঝয়ের শ্রবণের বাহির হল না। জীবন নামক সংগ্রামে বারবার দুটানায় পড়তে হচ্ছে তাকে। দরজার পাশ থেকে সরে গিয়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে মাথায় দুহাত চেপে ধরে বসে পড়ল নির্ঝয়। কি করব আমি? আমি কি কোনো ভুল করছি? আমি কি নীরাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলছি? ও তো নিঃস্বার্থভাবেই ভালোবাসে আমায়, তাহলে কেন আমি ওকে কষ্ট দিচ্ছি? শপিং মল থেকে বাসায় ফিরতে ফিরতে 11টা বেজে গেল সবার। অভনী আর নীল একা একা আসলেও সবাই আগে থেকেই শপিং মলে চলে আসছিল। আর মায় 15 দিন। 15 দিন পরেই সারা জীবনের জন্য একে অপরের পবিত্র বন্ধনে জোড়া লেগে যাবে ওরা। মনের কোণে সুপ্ত এক ভালো লাগার সাথে কাজ করছে একাধিক ভয়, আনন্দ আর ভিড় জমিয়ে থাকা হাজারো নাম না জানা অনুভূতি। ঢাকাতেই বিয়ের আয়োজন করা হবে। অভনীর চাচা চাচিদের সাথে মনোমালিন্য থাকলেও বিয়ের খবর জানানো হয়েছে তাদের। মামা মামিদেরও বলা হয়েছে বিয়েতে আসার জন্য। মামা শাহেদ হোসেনের খুশি যেন আর ধরে না। বোন ভাগ্নির প্রতি আলাদা এক মায়া কাজ করে হয়তো ভাইদের। সারাদিনের ছুটোছুটির ক্লান্ত এসে ভর করেছে সবার মাঝে। কাপড়ের পিন খুলে দিয়ে নিজেকে আকাশী আর সাদা রঙের সেলোয়ার কামিজে মুড়িয়ে নিল অভনী। নিজেকে আজ সাদা মেঘের ভেলায় চড়ে আসা একঝাঁক ছেঁড়া মেঘ মনে হচ্ছে তার।
বাহিরে থেকে একসাথে খেয়ে এসেছে সবাই, তাই নিজেদের ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিল সবাই। তবে নীল আর অভনীর চোখে ঘুম নেই। সারাদিনের এত এত ছুটোছুটির মাঝেও শরীর ক্লান্ত না হয়ে আলাদা এক শক্তি কাজ করছে ওদের মাঝে। হয়তো নিজের মানুষটাকে পুরোপুরিভাবে নিজের করে লিখিতভাবে পেয়ে যাবে, সেই আনন্দে নিজেকে ক্লান্ত করেও আলাদা আনন্দ পাচ্ছে ওরা। বিছানা গুছিয়ে নির্ঝয়ের ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছে নীরা। বিছানা থেকে বালিশ আর কাঁথা নিয়ে এগিয়ে গেল সোফার দিকে। বিয়ের পরের দিন থেকে নির্ঝয়কে খাটে দিয়ে নীরা নিজেই সোফায় ঘুমায়। এতে নির্ঝয় প্রথমে আপত্তি করলেও নীরা মানতে নারাজ। স্বামীকে সোফায় ঘুমুতে দিয়ে এত বড় খাটে আয়েস করে ঘুম আসবে না তার। সোফাতে বালিশ রাখতেই কোথা থেকে যেন নির্ঝয় এসে বালিশ নিয়ে খাটের উপর রেখে দিল। নীরা কপাল কুঁচকে তাকালো নির্ঝয়ের দিকে। নীরার হাত থেকে কাঁথাটা ছড়ে নিয়ে খাটের এক কোণে রেখে দিল নির্ঝয়। নীরা একদৃষ্টিতে তাকিয়ে আছে নির্ঝয়ের দিকে। নির্ঝয় নীরাকে টেনে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করাল। আয়নার দিকে তাকিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরল নীরাকে। নীরা ডেবডেব করে তাকালো সামনে অবস্থান্ত আয়নার দিকে। নির্ঝয়ের ঠোঁটের কোণে বাঁকা হাসি। নির্ঝয়ের এমন অদ্ভুত হাসি কখনো দেখেনি নীরা। নির্ঝয় ঠোঁট জোড়া অভনীর কানের পাশে এগিয়ে এনে ফিসফিস করে বলল, সরি, আমি অভনীকে ভালোবাসলেও তোমাকে অবহেলা করে কখনই কষ্ট দিতে চাইনি। তবুও নিজের জানা অজানায় হয়ে গেছে। অভনী নামটা আমি আমার মনের এক কোণে রয়ে যাবে ঠিকই, কিন্তু বাকি জায়গাটুকু আমি তোমাকেই দিতে চাই। নতুন করে সবকিছু শুরু করতে চাই আমি। তুমি কি থাকবে আমার সাথে জীবনের সীমা শেষ প্রান্ত পর্যন্ত? আমি কখনো তোমাকে কষ্ট দিব না নীরা। নীরা দর্পণে একদৃষ্টিতে নির্ঝয়ের দিকে তাকিয়ে রইল। আজ এমন কিছু হবার কথা ভাবতেই পারেনি সে। জলে টইটুম্বুর করা চোখে মুখে এখনো লেগে আগে এক বস্তা অবাকময় চাহনি। নির্ঝয় কিছু না বলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে নীরার দিকে। ঘাড় ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরল নীরা তার ভালোবাসার মানুষকে। নির্ঝয়ের ভালোবাসা পাবার অপেক্ষার প্রহর এত তাড়াতাড়ি চুকে যাবে তা ভাবতে পারেনি সে। নির্ঝয় ও আর বাধা দিল না। নীরাকে কোলে তুলে নিল সে। লজ্জায় লাল হয়ে নির্ঝয়ের বাহুডোরে মুখ লুকাল নীরা। ভালোবাসার জোরতা কাটিয়ে নতুন করে ভালো থাকবে ওরা। ভালো রাখবে দুজন দুজনকে। সকাল ৮টা। ড্রয়িং রুমে বসে আছে সবাই। অভনী, মাইশা আর সাহেলা বেগম রান্নাঘরে চা, কফি বানাতে ব্যস্ত। নিজেদের হাতে বানিয়ে কিছু খাবার মজাই আলাদা। ব্যস্ত শহরে এই পরিবারে একটু পরেই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়বে সবাই। ব্যস্ত নগরে ব্যস্ত মানুষের আনাগোনাই বেশি। সোফার মাঝ বরাবর খবরের কাগজের দিকে নজর দিয়ে বসে আছেন নিহাল আহমেদ। রহিমা বেগম, নীলিমা আহমেদ আর আরিহা বসে আছে তার পাশের সোফায়। তাদের বিপরীত পাশের সোফায় বসে মোবাইল টিপছে নীরব। অভনী, মাইশা আর সাহেলা বেগম ট্রেতে করে চা, কফি নিয়ে আসলো সবার জন্য। ভেজা চুলগুলো লেপ্টে থাকা কপালে হাতে ঘড়ি পড়তে পড়তে নিচে নেমে এলো নীল। অভনী আর চোখে নীলের দিকে তাকাল। কিন্তু নীলের দৃষ্টি শুরু থেকেই অভনীর উপর। দুজনের চোখাচোখি হতেই চোখ ফিরিয়ে নিল অভনী। মাইশার চোখ মুখ শুকনা শুকনা দেখা যাচ্ছে। চায়ের কাপ নিয়ে নীলিমা আহমেদের দিকে এগিয়ে গেল মাইশা। নীলিমা আহমেদ মাইশার দিকে তাকিয়ে বললেন, কিরে মামুনি, তোর কি শরীর অসুস্থ? চোখ মুখ কেমন লাগছে? মুখে জোরপূর্বক হাসির রেখা টেনে মাইশা বলল,
না মামুনি, আমি ঠিক আছি। মাইশা কফির কাপ নিয়ে নীরবের দিকে এগোতেই মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে পাশ থেকে অভনি ধরে ফেলল তাকে। কিন্তু মাইশার জ্ঞান নেই। সবাই সোফা থেকে উঠে মাইশার কাছে এলো। নীরব কোলে নিয়ে সোফায় শুইয়ে দিল তাকে। সাহেলা বেগম পানি এনে ছিটিয়ে দিল মাইশার মুখে। কিন্তু না, মাইশার জ্ঞান ফিরছে না। নীরবের চোখে মুখে দুশ্চিন্তার ছাপের সাথে একঝাঁক অস্থিরতা। মাইশাকে কোলে নিয়ে উপরে নিজেদের রুমে খাটের উপর শুইয়ে দিল নীরব। চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে ডাকছে সবাই মাইশাকে। অভনি মাইশার হাত পায়ের তালুতে নিজের হাতের সংঘর্ষ লাগিয়ে গরম করতে ব্যস্ত। বেশ কিছুক্ষণ চলে গেল এমনভাবেই। সবার চোখে মুখেই দুশ্চিন্তার ছাপ। যখন জ্ঞান ফিরাতে পারছিল না তখন হসপিটালে নেবার সিদ্ধান্ত নেওয়া হল। নীরব, নীল, নিহাল আহমেদ আর অভনি মিলে রওনা হল হসপিটালের উদ্দেশ্যে। মোশাররফ চৌধুরীর বাসায় ও খবর দেয়া হয়েছে। সি ইজ প্রেগন্যান্ট। ডক্টর হাফিজুর রহমানের কথাটা বারবার বাজতে লাগল সবার কানে। এটা সত্যি? সবার চোখে মুখে এক নিমিষেই সমস্ত চিন্তা দূর হয়ে আনন্দ খুশি এসে ভর করল। খুশিতে চুপসে যাওয়া চোখ মুখ চিকচিক করছে মাইশার। মা হবার অনুভূতি একটি মেয়ের জীবনের শ্রেষ্ঠ অনুভূতি। হাফিজুর রহমান বললেন। তবে মাইশা মা কিন্তু খুব ফুরবল। তাই জ্ঞান ফিরতে লেট হয়েছে। তবে ভয় পাবার কিছুই নেই। ঠিকমতো খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। কি ব্যাপার নীরব বাবা মিষ্টি খাওয়াবে না নাকি? হেসে পাশ থেকে খুশিতে গদগদ করতে করতে বলে উঠল নীল। আমি চাচ্চু হব আর আপনাকে মিষ্টি খাওয়াবো না তা কি করে হয় আঙ্কেল? পুরো হসপিটালের সবাইকে মিষ্টি খাওয়ানো হবে আজ। নীরব এখনো খুশিটাকে হজম করতে পারছে না। চারদিক থেকে মনে হচ্ছে আদো আদো সুরে ছোট এক বাবু বাবা বাবা বলে ডাকছে ওকে। নিহাল আহমেদ মাইশার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন বাইরে বাসায় খবর দেওয়ার জন্য। হাফিজুর রহমান ও মুচকি হেসে চলে গেলেন নিজের চেম্বারে। অভনি মাইশার কাছে যেতে নিলেই অভনির হাত ধরে বাইরে নিয়ে এলো নীল। অভনি রেগেমেগে নীলের দিকে তাকাতেই ইনোসেন্ট মার্কা হাসি দিয়ে বলে উঠল নীল, এখন ভাইয়া আর ভাবিপুকে একা থাকতে দাও একটু। ওদের নিজেদের মতো সময় কাটানোর সুযোগ করে দেয়াই তো উচিত, তাই না বলো? অভনি আর না রেগে থেকে খুশিতে গদগদ করতে করতে বলে উঠল, WWWWE কি কিউট। একটা গুলিমুলো কিউটি বেবি আসবে বাসায়। আমি সারাদিন খেলবো বেবির সাথে। ছোট ছোট হাতে আদর করবে আমায়। আবার আদো আদো সুরে মামুনি বলবে। ঈশ্বর, আমার তো এখন খুশিতে লাফাতে ইচ্ছে করছে। অভনির দিকে আরেকটু এগিয়ে গিয়ে ফিসফিস করে নীল বলল, এত লাফিও না। পড়ালেখা রেখে সারাদিন লাফানো চলবে না। আমি কিউটু বাবুকে আমার কাছে রাখবো সারাদিন আর তুমি পড়বে। WWWE কি কিউট না? নীলের দিকে তাকিয়ে কাদো কাদো মুখে ঠোঁট উল্টে তাকিয়ে আছে অভনি। নীল মুচকি হেসে অভনির দিকে আরেকটু এগিয়ে এসে বলে উঠল, পরি বউ, যখন তোমার আমার বেবি হবে তখন এই বেবির সাথে ওই বেবির সাথে নিয়ে সারাদিন আদর করো। চিন্তা করো না, সময়টা কিন্তু বেশি দূরে নয়। আর কিছুদিন অপেক্ষা করো, তোমার কোলে কিউট কিউট বাবুর অভাব হবে না। নীল দাঁত কেলিয়ে হাসা শুরু করল। অভনির ইচ্ছে করছে এখন নীলের দাঁতগুলো ভেঙে দিতে। হিরো সাহেবটা ইদানিং বেশ লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। মুখে কিছুই আটকায় না। যখন তখন লজ্জায় ফেলে দেয় আমায়। আপেক্ষিক পৃথিবীর সমস্ত সংজ্ঞার বিপরীত সংজ্ঞা সবসময়ই বর্তমান।
রাতের ঝলমল করা আকাশে নিজের রূপের আলো ছড়িয়ে দিয়ে পুরো আকাশে রাজত্ব করতে ব্যস্ত চাঁদ। চাঁদের সাথে পাল্লা দিয়ে ছোট বড় গাছগুলোও হেলেদুলে নড়ে হিম বাতাস ছড়াতে ব্যস্ত। মস্ত বড় আকাশের সাথে রাতের নিস্তব্ধ অন্ধকার দূর করে ইতিমধ্যে জ্যোৎস্না বিলিয়ে দিচ্ছে টকটকে রূপে ভরপুর চাঁদখানা। জ্যোৎস্নার মেঘ বড্ড উদাসীন হয়। আশেপাশের কিচ্ছুটি চোখে পড়ে না যেন তার। থালার মতো মস্ত বড় চাঁদকেও ভ্রুক্ষেপ করে না কখনোই। নীলদের ফার্ম হাউজে মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফার্ম হাউজের চারদিকে নানান রকম লাইটের আলোয় ঝলমলে পরিবেশ। পুরো বাড়িতে মানুষের আনাগোনায় বিয়ে বাড়ির পরিবেশ বিদ্যমান। ধূসর মেঘের মতো আকাশী রঙের জামার সাথে সাদা পাজামা ওড়না পরে ছাদের কার্নিশ ঘেঁষে উদাসীন নয়নে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে অভনী। কাল মেহেদি অনুষ্ঠান তার। মামা বাড়ি, দাদা বাড়ি থেকে মামা মামি দাদিসহ বেশ কয়েকজন কাজিন এসেছে। সব আনন্দ উল্লাসের মাঝে মনের কোনো এক জায়গা বেশ অন্ধকার হয়ে পড়ে আছে অভনীর। বাবাকে বড্ড মিস করছে সে। বাবার আদরের রাজকন্যা বড় মেয়ের বিয়েতে বাবা থাকবে না, তা বেশ কষ্টসাধ্য মেয়ের জন্য। কিন্তু কিছুই করার নেই। নিয়তির পরিহাসে নিশ্চুপ হয়ে হারিয়ে যেতে হবে একদিন সবাইকে। নিয়তির কাছে পরাজিত সবাই। তবুও মায়া, ভালোবাসা জিনিসটা খুব কঠিন এক বাঁধন। নিয়তির কাছে পরাজিত হবার ফলে চোখের নোনাজলগুলো সুপ্ত হয়ে গড়িয়ে পড়া ছাড়া আর কোনো উপায় নেই। অভনীর বাম পাশে একই বঙিমায় দাঁড়িয়ে কফির মগ অভনীর দিকে এগিয়ে দিল নীল। ঘাড় ঘুরিয়ে অপর পাশে তাকিয়ে চোখের জলগুলো মুছে নিল অভনী। মুচকি হেসে নীলের হাতের দিকে তাকিয়ে কফির মগ নিজের হাতে নিল অভনী। রাতের নিস্তব্ধ বাতাসের সুশা শব্দের সাথে ঝিঝি পোকার আনাগোনা বিদ্যমান। পিকুকে এক হাতে আর আরেক হাতে কফির মগ নিয়ে ছাদের রেলিংয়ে পিঠ ঠেকিয়ে অভনীর দিকে তাকিয়ে বলে উঠল নীল, জীবনটা বড্ড অদ্ভুত তাই না? কোথা থেকে কি হয়ে গেল? আমাদের মতো মাফিয়াদের জীবনটা বিচ্ছিন্ন। কখন মৃত্যু এসে হাতছানি দেয় বলা যায় না। আমার অনিশ্চিত জীবনে কাদাযুক্ত বিলে ফুটন্ত পদ্মবিল হয়ে ফুটে এসেছ তুমি। ঘাড় ঘুরিয়ে নীলের দিকে তাকিয়ে বলে উঠল অভনী। জীবনটা অদ্ভুত না হলে কি আর আজ এমন একটা দিন আসত? জীবন নামক যুদ্ধে মরণের শেষ সীমা পর্যন্ত এগিয়ে যাওয়া বড্ড কষ্টকর, আবার বড্ড সুখময়। নিয়তির কাছে হেলে পড়ে মেনে নিতে হয় কঠোর সত্যসমূহও। কখনো বা অজান্তেই ঘটে যায় অপ্রত্যাশিত কিছু। নীল অভনীর মেহেদি অনুষ্ঠান আজ। নেভি ব্লু রঙের লেহেঙ্গা পরে অনুষ্ঠানের জন্য সাজানো ফার্ম হাউজের ড্রয়িং রুমে বসে আছে অভনী। চোখে গাঢ় কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিকেই আজও সীমাবদ্ধ তার সাজ। অভনীর এক পাশে জয়া আর আরেক পাশে জুথি বসে আছে। অভনীকে মেহেদি পোড়ানোর জন্য দেশের বাইরে থেকে লোক এনেছে নীল। নাচ গানের জন্যও বেশ কয়েকজনকে আনা হয়েছে। নীল রঙের পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে অভনীদের দিকে এগিয়ে আসলো নীল। অভনী আর চোখে নীলের দিকে তাকাল। মানুষ তার উপর প্রতিদিন নতুন নতুন রূপে প্রেমে পড়ে সে। তার সাথে দ্রুত বেগে বেড়ে যায় হার্টবিট। সবাই যার যার সাজে সজ্জিত হয়ে বসে আছে। নির্ঝয়, নীরা, হাফিজুর রহমান, হাফসা আপুসহ জাহিদ ভাইয়াও এসেছেন। সবার মুখেই বেশ হাসি খুশি। নির্ঝয় ও নিজেকে জড়িয়ে নিয়েছে নীরার মায়া জালের আসক্তিতে। নীলের ফুপু নীলা বেগম সহ নিতুও এসেছে। তবে এখন আর কোনো খারাপ লাগা কাজ করছে না নিতুর। হয়তো একতরফা ভালো লাগাকেই ভালোবাসা ভেবে নিয়েছিল সে। নীলকে এগিয়ে আসতে দেখে একপাশ থেকে উঠে অপর পাশে গিয়ে বসে পড়ল জয়া।
নীল অভনীর পাশে বসেই মেহেদির টিউব হাতে নিল। অভনী ভ্রু কুঁচকে তাকালো নীলের দিকে। নীল অভনীর দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে অভনীর ডান হাত নিজের হাতে নিয়ে নিল। নীলের এমন কাজে অভনী কিছুটা হতভম্ব হয়ে গেল। আশেপাশে থেকে মুখ টিপে হাসার শব্দ নিঃসংকোচে কানে আসছে তার। অভনীর হাত ধরে ফিসফিস করে বলে উঠল নীল, খুব কষ্ট করে সারারাত না ঘুমিয়ে ইউটিউব দেখে 1000টা কাগজ নষ্ট করে মেহেদি দেয়া শিখেছি। সো নো নড়াচড়া। ঘুমের কষ্ট কিন্তু বড় কষ্ট। ঠোঁট উল্টে নীলের দিকে তাকিয়ে রইল অভনী। নিজের হাতের কি দুর্দশা হবে আজ তা ভাবছে সে। নিজের মতো করে অভনীর হাতে মেহেদি লাগিয়ে দিল নীল। অভনী যতটা খারাপ হবে ভেবেছিল ততটা খারাপ হয়নি। বেশ সুন্দর করেই দিয়েছে নীল, যার সৌন্দর্য 1000 গুণে বাড়িয়ে দিয়েছে হাতের তালুতে লাভের মাঝে লেখা অবনীল শব্দটায়। খাটের উপর পা ঝুলিয়ে বিরক্তি মাখা মুখ নিয়ে বসে আছে মাইশা। এই 1 ঘণ্টায় প্রায় 100 খানেক বার মাইশাকে ধমকিয়ে গেছে নীরব। বাড়িতে জমজমাট অনুষ্ঠানের মাঝেও তার খেয়াল রাখতে ভুলে না কেউ। কিন্তু বিয়ে বাড়িতে কি আর হাত পা ঘুটিয়ে বসে থাকা যায়? পা জোড়াকে চলতে 1000 বারণ করলেও সে বারণ তোয়াক্কা করে না সে। নিজের পেটের উপর হাত রেখে মুখ ফুলিয়ে মাইশা বলল, বাবুই তুই এখন চলে আয় না আমায় কোলে। আমরা দুজন মিলে জমিয়ে তোর চাচ্চুর বিয়েতে লাফাবো, আনন্দ করব। আর তোর পচা বাবার 2 দিনের জন্য কোনো বারণ মানা নিষেধ করে দিব। দরজায় হেলান দিয়ে শব্দ করে হেসে উঠল নীরব। রুমের ভিতর ডুকতে ডুকতে বলে উঠল সে, তোমার এই ইচ্ছা এখন কোনোভাবেই পূরণ হবে না। আর না হবে তোমার মা মেয়ে মিলে আমার বারণ মানা নিষেধ করতে। ওই তুমি কেমনে বলো আমার মেয়ে হবে? আমার তো ছেলে হবে। রাজপুত্র হবে আমার একটা। জি না, আমাদের রাজকন্যা হবে দেইখো। ফুটফুটে একটি পরী। না হহ আমার রাজপুত্র হবে হবে হবে। রুমে ঢুকতে ঢুকতে হাত দিয়ে কান ঢেকে হালকা চিল্লিয়ে বলে উঠলেন নীলিমা আহমেদ। ওরে থামো থামো থামো। কি শুরু করছিস তোরা? আল্লাহ যা দেয় আমরা তাতেই খুশি। এখন রেডি হয়ে নে তো মা। নীল আর অভনীর গায়ে হলুদের জন্য আমাদের এতিমখানার সামনে সমুদ্রের পাশে বড় বালুর মাঠে আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় হলুদের অনুষ্ঠান হবে। এখন সবাই চলে যাব ওখানে। তোদের বাবা গেছে এতিমখানার বাচ্চাদের জন্য ড্রেস কিনতে। তবে একদম লাফালাফি করবি না কিন্তু। যদি দেখি লাফিয়েছিস তাহলে তখনই নীরবকে দিয়ে বাসায় পাঠিয়ে দিব বলে রাখলাম। গোধূলি লগ্নে সমুদ্রের পাশে হলুদের অনুষ্ঠানের কথা শুনতাই খুশিতে লাফিয়ে উঠল মাইশা। জলধি করে জামা কাপড় নিয়ে তৈরি হতে চলে গেল সে। সন্ধ্যা 6টা। গোধূলি লগ্নের আবছা আলোয় ভরপুর চারদিক। তার সাথে ভরপুর সমুদ্রের সামনে বালু মাঠে মানুষের আনাগোনা। বিশিষ্ট শিল্পপতি নিহাল আহমেদের ছেলে, তার উপর দেশের শ্রেষ্ঠ মাফিয়া বস ফারহান আহমেদ নীল বলে কথা, তার বিয়েতে মানুষের আনাগোনা তো থাকবেই। তার সাথে রয়েছে এতিমখানার হাজারো ছেলে মেয়ের খিলখিল হাসির শব্দের সাথে উল্লাসের মাতামাতি। সমুদ্রের তীরবর্তী বড় স্টেজে নিজেকে টাটকা হলুদ শাড়িতে মুড়িয়ে মুখে একটুকরো হাসি ঝুলিয়ে বসে আছে অভনী। বিয়ে মানেই কনেকে দীর্ঘ সময় বসে থাকা, বসতে বসতে ক্লান্ত হয়ে গিয়ে পুনরায় আবারও বসে থেকেই রেস্ট নেয়া। সমুদ্রের ঠান্ডা বাতাসের শুভ্রতায় মেলানো সিল্কি চুলগুলোর সামনের কয়েকটা চুল হেলে দুলে কপালে এসে ভিড় জমাচ্ছে নীলের। সাদা রঙের পাঞ্জাবি পরে অভনীর পাশের সিটে বসে আছে সে। সন্ধ্যার আবছা আলোর সাথে চারদিকে ঝলমল করা নানান রঙের লাইটের আলোয় ফুটে উঠেছে অদ্ভুত সুন্দর এক পরিবেশ। বাচ্চাদের দৌড়ানো,
খিলখিল করা হাসির শব্দের সাথে সমুদ্রের উতালপাতাল ঢেউয়ের শব্দ মাতিয়ে তুলেছে অন্যরকম বাজনায়। আরিহার সাথে প্রতিনিয়ত দুষ্টুমিতে মেতে চলছে মাহিব। আরিহা বিরক্তি মাখা মুখ নিয়ে এদিক ওদিক চলে গেলেও ঠিক তার সামনে এসে কোনো না কোনো কারণে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে মাহিব, যা আরিহার জন্য বেশ বিরক্তিকর। ইচ্ছে করছে এক লাথি দিয়ে সমুদ্রের গভীর তলদেশে ফেলে দিতে মাহিবকে, কিন্তু না, নিজের শরীরের যা দশা, এতে মাহিবকে লাথি দিয়ে সমুদ্রের তলদেশে পাঠানোর পরিবর্তে নিজেকেই চলে যেতে হবে ভেবে মুখ ফুলিয়ে বসে রইল সে। অপর পাশে মাইশার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে নীরব। মাইশা একটু জোরে হাঁটতে নিলেই পিছন থেকে সিগন্যাল দিয়ে উঠছে নীরব। এতে মাইশার বিরক্তি লাগলেও নীরবের লাগছে না। বিরক্তির পরিবর্তে একটু খানি ভুল হয়ে যাবার চিন্তায় প্রতিনিয়ত বিভোর হয়ে যাচ্ছে সে। সত্যিকারের ভালোবাসা হয়তো এমনভাবেই আঁকড়ে ধরে মানুষকে। রাত ৩টা। মেহমানের আনাগোনার সাথে বাচ্চাদের আনাগোনাও নিস্তব্ধ এখন। সমুদ্রের তীরে বড় চট বিছিয়ে বসে আছে অভনীর কাজিন সহ অভনী, আরিহা, নীল, নির্ঝয়, নীরা, জাহিদ ভাইয়া, মাহিব। ওদের সাথে জ্যোৎস্না ছড়িয়ে নির্ঘুম রাত কাটাতে ব্যস্ত রূপবতী চাঁদটাও। নীরব মাইশার সাথে অন্য সবাই ও বাসায় চলে গেছে। রয়ে গেছে শুধু ওরা। ভোর হতেই এখান থেকে বাসার উদ্দেশ্যে পাড়ি জমাবে বলেই জানিয়েছে তারা। হলুদের অনুষ্ঠানের পর বেশ ক্লান্ত সবাই, তবুও আজকের রাত আড্ডায় মেতে উঠে নির্ঘুম কাটাবে বলেই ভেবে নিয়েছে সবাই। ঘুমের সাথে তীব্র যুদ্ধ চালিয়েও ব্যর্থ হয়ে আঁকাবাঁকা আকারেই শুয়ে পড়ল নীল অভনী বাঁধে সবাই। ঘুমের ঘোরেই মিনমিন করে বলে উঠল নির্ঝয়, কিরে কি খাইয়েছিস? কোকাকোলা খাওয়ার পর থেকে আর না ঘুমিয়ে থেকে পারছি না কেন? নীল ডেবিল মার্কা এক হাসি দিয়ে অভনীর দিকে তাকিয়ে বলল, চিন্তা করিস না দোস্ত, কম পাওয়ারের ঘুমের ঔষধই খাইয়েছি তোদের। এখান তোরা আরামে ঘুরিমা কেমন? অভনী ডেবডেব করে তাকিয়ে আছে নীলের দিকে। এই তো সবাই মিলে ভালোই আড্ডা দিচ্ছিল, তাহলে ঘুমের ওষুধ খাওয়ালো কেন বুঝতে পারছে না সে। নির্ঝয় আর কোনে কিছু বলতে পারল না, কারণ কিছু বলার আগেই ঘুমের দেশে তলিয়ে গেছে সে। নীল উঠে গিয়ে অভনীকে ইশারা করল উঠে যাওয়ার জন্য। অভনী এক নজর সবার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে নীলের দিকে তাকাল। নীল আবারও যেতে বলাতে উঠে দাঁড়াল অভনী। অভনীর এক হাত ধরে সমুদ্রের হালকা পানিতে নেমে গেল নীল। অভনীকে টেনে নিজের সামনে এগিয়ে নিল নীল। ধীরে ধীরে এগিয়ে গিয়ে গালে লেগে থাকা হলুদ অভনীর গালে ছোঁয়া লাগিয়ে দিল সে। চোখ জোড়া বন্ধ করে নিল অভনী। ডান হাত এগিয়ে এনে পেট থেকে কাপড় সরিয়ে পেটে হলুদ মাখিয়ে দিল অভনীকে। কেঁপে উঠে ছিটকে দূরে সরে গেল অভনী। নীল মুচকি হেসে বালুতে উঠে অভনীর পায়ে ঝুম নুপুর পরিয়ে দিল। অভনী কিছুটা অবাক হয়ে বলল, নুপুর? হুম, তেমাকে বলেছিলাম আমার সাথে সমুদ্রের তীরে বা পানিতে হাঁটার সময় নুপুরগুলো পরে থাকবে। আজকে হয়তো মনে ছিল না বা একসাথে হাঁটা হবে ভাবতে পারোনি তুমি, তাই আমিই নিয়ে এসেছি। তৃপ্তির হাসি হেসে নুপুরের ঝুন ঝুন শব্দ করতে করতে সামনের দিকে হেঁটে চলল অভনী। নীল পেছনে থেকে অভনীর দিকে তাকিয়ে আছে। টাটকা হলুদ রঙের কনে বেশে কাপড়ে হাতের চুড়ির রিনঝিন শব্দের সাথে নুপুরের ঝুনঝুন শব্দ করে এগিয়ে যাওয়া মেয়েটির জন্য বুকের বাম পাশটা বড্ড ব্যথা করছে নীলের। আকাশটা বেশ স্বচ্ছ, বাতাসে ভীষণ স্নিগ্ধতা, অনাবিল প্রশান্তি ছুঁয়ে যাচ্ছে দেহের ভেতরটাতে। দুজন দুজনের হাত ধরে ঘুরে বেড়াতে রাত জাগা ক্লান্তিতা অনুভব হচ্ছে না আর। পাতার ফাঁকে এক প্রতিমাকে দূর থেকে দেখা যায় পৃথিবীর আশ্চর্য মুগ্ধতা মাখা বিকেল শেষে।
জলের কাছের শরীর বেয়ে এ যেন এক রক্তরক্তিমায় ফুটে থাকার উৎসবে ভরাট সন্ধ্যা নেমেছে। সমুদ্রের মাঝ বরাবর শরৎকালে মেঘবিহীন ঝলমলে করা আলোর মতো ফুটে রয়েছে নীল অভনীর বিবাহের জন্য সাজানো বড় জাহাজটি। সন্ধ্যার আলো নিভিয়ে আস্তে আস্তে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাচ্ছে চারদিক। একটু পরেই সেই অন্ধকার দূরে সরিয়ে দিয়ে নিজের রূপ দিয়ে রাজত্ব করতে চলে আসবে বৃত্তাকার থালার ন্যায় চাঁদটি। চাঁদের রাজত্বের সময় ঘনিয়ে আসার আগেই জাহাজের বড় এক কামরায় অভনীকে বউ সাজাতে ব্যস্ত একদল তরুণ তরুণী। নববধূর লজ্জামাখা মুখের মতো অভনীর চোখে মুখে ফুটে উঠেছে লজ্জার ভার, যার ভারে রক্তজবা রঙের মতো হয়ে আছে তার মুখটি। বিশাল বড় সমুদ্রে বিশাল আকাশের ছোট্ট এক তারার ন্যায় ঝলমলে ফুটে উঠা মস্ত বড় সাজানো জাহাজটির আরেকটি কামরায় তৈরি হচ্ছে নীল। মনের কোণে তীব্র ভালোলাগার সাথে ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবার আনন্দে দ্রুত গতিতে ছুটে চলছে তার হাত দুটো। দাদি বাড়ি মামা বাড়ির লোকজনের কাছে আজ যেন অভনীর দামের কমতি নেই কোনো দিক থেকে। পরিস্থিতির প্রতিকূলতায় অভনী আজ বড়লোক পরিবারের বউ হবে বিধায় হয়তো এমন পরিবর্তন সবার মাঝে। কিন্তু এতে অভনীর কোনো ভ্রুক্ষেপ নেই। সে জানে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, আর বাকি সবাই আগাছা মাত্র। একসময় যার মূল্য 16 আনা অপর সময় তার মূল্য 5 আনাও না, আবার একসময় যার মূল্য 5 আনা অপর সময় 16 আনা হতেও বেশি সময় লাগে না। মানুষ মানুষকে 9 টাকাকে দাম দিতে ব্যস্ত। রাত 8টা। জাহাজ ছুটে চলছে তার আপন গতিতে। জ্যোৎস্নার আলো আর শোষা বাতাসের সাথে পাল্লা দিয়ে কি দুরন্ত গতি তার। জাহাজের সাথে ছুটে চলছে একছাক আনন্দ উল্লাসের মেতে উঠা প্রাণী। জাহাজের মাঝখানে নানান রকম ফুল দিয়ে সাজানো স্টেজে কালো খয়েরি রঙের লেহেঙ্গা পরে বসে আছে অভনী। তার পাশের সিটে কালো খয়েরি রঙের শেরওয়ানি পরে মুখে এক টুকরো হাসি ঝুলিয়ে বসে আছে নীল। সবাই নিজেকে গুছিয়ে রেখে নিজেদের কাজে ব্যস্ত। কেউ বা আবার মোবাইল হাতে সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত। রাতুল, সাব্বির চোখে চশমা লাগিয়ে নিজেদের প্রেয়সীকে খুঁজে বের করার বৃথা চেষ্টা করতে ব্যস্ত। অবনীলেরও আজ ব্যস্ততার শেষ নেই। ফটোগ্রাফারের কথা অনুযায়ী নানান ভঙ্গিমায় দাঁড়াতে বেশ বিরক্ত লাগছে অভনীর। নিজের বিরক্তির উপরেও আজ বেশ বিরক্ত হচ্ছে অভনী। বারবার মনে হচ্ছে কেন লাগবে বিরক্ত। হুয়াই, একটা দিনই তো। এই ফটোগুলোই হয়তো পরবর্তী প্রজন্মের মুখে মুগ্ধতায় মাখা খিলখিল করে হাসির কারণ হবে। বিয়ের কাজ সম্পন্ন হতে হতে রাত 10টা বেজে গেল। জাহাজ ছুটে চলছে এবার তার গন্তব্যে। পার ঘেঁষে থামতেই আস্তে আস্তে নেমে গেল সবাই। নীল অভনীকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। একে একে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হল। বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় সকাল 11:30 ছুঁই ছুঁই। নীলিমা আহমেদ, মাইশা, আরও কয়েকজন মিলে অভনীকে নীলের রুমে নিয়ে গেল। এই বাড়িটাই থাকত সে। অথচ আজ এই বাড়িটার প্রতিটি কর্নারকে বেশ নতুন রূপে আবিষ্কার করছে সে। আজকে থেকে এই বাড়ির বউ সে। বউ শব্দের সাথে যুক্ত হয়ে গেছে হাজারো হাজারো দায়িত্ব। রাত 1টা। পুরো বাড়িতে এখনো সবার আনাগোনায় গমগম করছে। চারদিকে ফুলে ফুলে ভরপুর তীব্র সুগন্ধের রাজ্যের খাটের উপর গুটিসুটি মেরে বসে আছে অভনী। বেশ অনেকক্ষণ যাবৎ একা আছে সে। এই রুমটাও বেশ পরিচিত অভনীর। তবুও আজ সবকিছু অন্যরকম মনে হচ্ছে। অন্যদিকে রুমের বাইরে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে নীল। এই রাতটা নিয়ে কত কত স্বপ্ন, অথচ আজ হাত পা যেন চলছেই না। নিজের রুমে ঢুকতেই হাজারটা বাধা এসে ভর করছে নীলের। যে বাধাগুলোর নাম ও রীতিমতো অজানা তার।
নীলের থেকে একটু দূরে দাঁড়িয়ে নীরব, নির্ঝয় আর মাহিব সহ বেশ কয়েকজন ছেলে মুখ টিপে হাসছে নীলকে দেখে। নীরব ফিক করে হেসে বলে উঠল, কিরে ভাই, তোর মাফিয়া গিরি কি প্রথম দিনেই ফুরুত? দেখ দেখ বউয়ের কি ক্ষমতা। আমার যেই ভাই পুরো শহরের কাউকে ভয় পায় না, সে কিনা আজ নিজের রুমেই ঢুকতে ভয় পাচ্ছে। আশেপাশের সব ছেলেগুলোর মাঝে হাসির রুল পড়ে গেল। নীল রাগে কটমট করে তাকিয়ে বলে উঠল, তুরিমি কি উল্টাই ছিলা তা বেশ দেখা আছে। নির্ঝয় গুটি গুটি পায়ে এগিয়ে এসে নীলকে পেছনে থেকে ধাক্কা দিল। ধাক্কার তালের বিরুদ্ধে নিজেকে আটকে রাখতে না পেরে ধুরুম করে দরজা খুলে ভিতরে পড়ে গেল সে। অভনী হুড়মুড়িয়ে উঠল। এতক্ষণ যাবৎ ভাবনা জগতে ছিল সে। নীলকে এমন উপর হয়ে পড়ে থাকতে দেখে ডেবডেব করে তাকিয়ে আছে অভনী। নীল অভনীর দিকে তাকিয়ে ইনোসেন্ট মার্কা হাসি দিয়ে রাগী দৃষ্টিতে পেছনে ফিরে তাকাল। কিন্তু ততক্ষণে দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা সবাই উধাও। নীল উঠে দরজা লাগিয়ে পেছনে ঘুরতেই অভনী ওর পাছুয়ে সালাম করল। নীল অভনীর বাহুডোরে হাত রেখে উপরে তুলে বলল, তুমি আমার পায়ে কেন হাত দিচ্ছ পরি বউ? আল্লাহ ব্যতীত কারো কাছেই মাথা নত করা ঠিক না। তাছাড়া তোমার স্থান কখনোই আমার পায়ে নয়। আমার বুকের বাম পাশের চিনচিন করা ব্যথার জায়গায় তুমি। যে ব্যথার জন্য দায়ী তুমি, আবার সারানোর জন্যেও দায়ী তুমি। মুখ ফুলিয়ে বলে উঠল অভনী। কি করব বলুন? মা আমাকে পাই পাই করে বলে দিচ্ছে আমি যেন আপনার পাছুয়েই সালাম করি। আচ্ছা ঠিক আছে, চলো নামাজ পড়ে নেই। অভনী বিয়ের কাপড়েই ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। নীল ভ্রু কুঁচকে বলল, ড্রেস চেঞ্জ করছো না কেন? আপনার জন্য একটা সারপ্রাইজ আছে তাই। আপনিও চেঞ্জ করবেন না, নামাজ পড়ে নিন। নামাজ শেষে অভনীকে কোলে তুলে বারান্দায় নিয়ে গেল নীল। অভনীর দেয়া বারান্দায় রাখা গোলাপ ফুলের টপে লাল টকটকে অনেকগুলো ফুল ফুটেছে আজ। নীল অভনীকে দাঁড় করিয়ে গাছটার কাছে গেল। গাছ থেকে ফুল ছিঁড়তে নিলেই অভনী বলে উঠল, হিরো সাহেব ছিঁড়বেন না। ফুল ছিঁড়ে হাতে নিলে ফুলকে ভালোবাসা হয় না। ফুল গাছেই সুন্দর, আর ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য গাছে রেখে সৌন্দর্য উপভোগ করাটাই শ্রেয়। নীল মুচকি হেসে উঠে দাঁড়াল। পুরো রুম রৈরি করা ফুলের সাথে বারান্দার গাছটিও হাজার গুণ সৌন্দর্য নিয়ে ফুটে রয়েছে একাধিক ফুলে। অভনীকে বারান্দায় রেখেই রুমের দিকে অগ্রসর হল নীল। আলমারি থেকে কাবিনের টাকা বের করে এনে অভনীর হাতে দিয়ে বলল, এটা তোমার পাওনা পরি বউ। অভনী ডেবডেব করে তাকিয়ে আছে নীলের দিকে। প্রশ্নবোধক চিহ্ন মুখে ঝুলিয়ে বলে উঠল সে, কিন্তু আমি এত টাকা দিয়ে কি করব হিরো সাহেব? আপনার কাছেই থাক না। এটা তোমার কাছেই রাখো। তোমার যা ইচ্ছে তাই করো এটা দিয়ে। এতে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। এবার আমাকে তোমার তুমিতে আবদ্ধ করে নাও না গো পরি বউ। অধিকার দাও তোমায় স্পর্শ করার। নীলের নেশা লাগানো কথায় কেঁপে উঠল অভনী। লজ্জায় কুকড়ে গিয়ে লজ্জাবতী পাতার মতো নিজেকে লুকিয়ে ফেলতে ইচ্ছে করছে তার। কয়েক সেকেন্ডে নিজেকে ঠিক করে বলে উঠল অভনী, চলুন হিরো সাহেব। নীল ভ্রু কুঁচকে তাকালো অভনীর দিকে। অভনী এতে ভ্রুক্ষেপহীন। নিজের মতো করে বলে উঠল সে, আজকে সারা রাত আমরা বাইক দিয়ে ঘুরে বেড়াব। নীল রসগোল্লাময় চোখ জোড়া নিয়ে বলল, সবার সামনে দিয়ে এখন বাইক নিয়ে ঘুরতে গেলে কি মনে করবে সবাই? বারান্দায় রাখা পিকুর খাঁচাটা ঘুরাতে ঘুরাতে মুচকি হেসে বলে উঠল অভনী, আমরা তো সবার সামনে দিয়ে যাব না হিরো সাহেব। নীলের কপালে ভাঁজ পড়ে গেল।
অবুঝ দৃষ্টিতে অভনীর দিকে তাকিয়ে বলে উঠল সে। তাহলে কিভাবে যাবে? একফালি হাসি নিয়ে অভনী বলল। পালিয়ে। হহ। না হ্যাঁ। চলুন চলুন। কিন্তু কিভাবে? কোনো দিক দিয়ে পালাবে তুমি? এই যে ব্যালকনি দিয়ে। তিনটে শাড়ি জোড়া লাগিয়ে সাবধানে ব্যালকনি থেকে নেমে গেল ওরা। চারদিকে একবার চোখ বুলিয়ে নিল। বিয়ে বাড়ির এত এত মানুষের মাঝে কখন কার চোখে পড়ে যায় কে জানে। আর যদি কেউ দেখে দুজন পালিয়ে কোথাও চলে যাবে তাহলে কি সাংঘাতিক কারণ হবে। হয়তো কালকে খবরের কাগজে বড় বড় হেডলাইন হয়ে উঠে যাবে, এই শহরের বড় মাফিয়া ফারহান আহমেদ নীল বিয়ের রাতে বউকে নিয়ে পালিয়ে গেছে। পা টিপে টিপে বাগানের দিক দিয়ে বের হতেই বলে উঠল অভনী। বাইক কোথায় হিরো সাহেব? অভনীর বাম হাত শক্ত করে ধরে মুচকি হেসে নীল বলল। বিয়ের রাতে বউ সেজে পালাবা, একটু না দৌড়ালে কি হয় নাকি গোপরি বউ? পালিয়ে নিচে নেমে এসেছ, এবার দৌড়ে সামনের গেটে বসে থাকা দারোয়ানের চোখ ফাঁকি দেও। আপনার কি মনে হয় আমি দৌড় পারি না? চলুন দৌড় শুরু করা যাক। দুজন এক দৌড়ে বড় গেট পার হয়ে গেল। দারোয়ান চাচা এতক্ষণে গভীর ঘুমে বিভোর থাকায় তার সামনে দিয়েই রাস্তা দিয়ে যে একজোড়া নবদম্পতি পালিয়ে গেল তা দৃষ্টিগোচর হল না ওনার। দৌড়ে সামনে গিয়েই বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল অভনী। নীল ফিক করে হেসে বলল, এতটুকু দৌড়েই এমন অবস্থা? এমন এনার্জি নিয়ে পালাতে আসছো তুমি? যেই দশমন ভারী ড্রেস আর গহনা আমার সাথে, তা নিয়ে তো আপনি নড়তেই পারতেন না। মুখ ভেঙচি কেটে। হইছে। অভনীকে কোলে তোলে নিয়ে হাঁটা ধরল নীল। অভনীর চোখের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে উঠল সে। কি ব্যাপার মহারানী? দশমন ভারী ড্রেস গহনার সাথে যে আরেকটা আটার বস্তা নিলাম তাতেও তো আমার হাঁপাহাঁপি লাগছে না। অভনী রাগান্বিত চোখে নীলের দিকে তাকিয়ে বলল। কি হো? আমি আটার বস্তা? আমি থাকবে না আর আপনার কোলে? নামান বলছি। বলেই নীলের বুকে কিল ঘুষি মারতে লাগল। কিন্তু নীলের বডিতে এই কিল ঘুষি কোনে রকম হেলদোল করতে পারল না। আর একটু সামনে গিয়ে অবনীকে কোল থেকে নামাতেই মুখ ফুলিয়ে সামনের দিকে তাকাল সে। কিন্তু তার সামনেই ফুলে ফুলে সাজানো একটা নতুন বাইক দেখে খুশিতে লাফিয়ে উঠল সে। নীল এগিয়ে এসে অভনীকে বলল, আমার বউ বলে কথা, আজকের রাতে পুরাতন গাড়িতে চড়াই কিভাবে? তাই সামনের দোকানেই অর্ডার দিয়েছি ব্লু কালারের বাইকে সাজিয়ে দেবার জন্য। তবে আজকে তুমি চালাবে আর আমি পেছনে বসে থাকব। না আমি বাইক চালাতে পারি না হিরো সাহেব। বিয়ের রাতেই হাত পা ভেঙে আতুরা হয়ে বসে থাকার মতো কোনো স্বপ্ন আমি দেখিনি হিরো সাহেব। অসহায় মুখ করে। তাহলে তো আরো ভালো, স্মৃতিটা না হয় একটু বেশিই ভালো করে থাকুক। চাই না আমার এমন স্মৃতি। বাসায় চলে যাব আমি। মুখ ফুলিয়ে নীল অবনীকে বাইকের আরেকটু সামনে নিয়ে এসে বলল, আমি থাকতে এমন কিছুই হতে দিব না পরি বউ। অভনী আমতা আমতা করে সামনে উঠে বসতেই পেছনে নীল উঠে বসল। অভনীর দুহাতের উপর নিজের হাত রেখে অভনীর ঘাড়ের উপর মুখ রেখে বলে উঠল নীল, আমি তোমার চেহারা নয় মনটাকে ভালোবেসে ফেলেছি। পদ্মফুল যেমন যেখানে সেখানে পাওয়া যায় না, তোমার মতো জীবন সঙ্গিনীও হাত বাড়ালেই পাওয়া যায় না। তুমিই আমার সেই পদ্মফুল, যে ফুটে থাকবে আমার মনে আজীবন। তুমি আমার রাজ্যের রানী পরি বউ। অভনী চোখজোড়া বন্ধ করে নিল। নীলের প্রতিটি ভারী নিঃশ্বাস পড়ছে তার ঘাড়ে। গাড়ি চলতে শুরু করাই চোখ মেলে তাকালো অভনী।
অভনির ঘাড়ে মাথা রেখেই হাতের উপর হাত দিয়ে বাইক চালাচ্ছে নীল। গাড়ি চলতে শুরু করল তার নিজস্ব গতিতে গন্তব্যের উদ্দেশ্যে। গড়ির কাঁটা দুইটার ঘরে গিয়ে টিকটিক করে বেজে উঠল। কিন্তু এখন আর অবনীলের ব্যস্ততা নেই। থালার মতো চাঁদের জ্যোৎস্নার আলোর সাথে সাথে ছুটে চলছে তারাও। এমন সময় মনে হলো এত কেন নীরবতা? চুপ কথা তো আকাশের গায়ে লেখা যায়। ক্ষণে ক্ষণে ল্যাম্পপোস্টের আলো এসে পড়ছে নববধূর লজ্জা মাখা চোখে মুখে। ছাড়া গলায় গান ধরল নীল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? গান শেষ হবার একটু পরেই তীব্র গতিতে তিনটি বাইক ওদেরকে অতিক্রম করে সামনে চলে গেল। শহরের রাস্তা থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছে তারা। রাস্তায় ছিল শুনশান নীরবতা। এমন সময় হুট করে তিনটে বাইক চলে আসায় বেশ ভয় পেয়ে গেছে অভনি। কিন্তু নীল ভ্রক্ষেপহীন। অভনি বাইকে গুটিসুটি মেরে সামনে চলতে থাকা বাইকগুলোর দিকে তাকিয়ে রইল। কিছুটা দূরে ল্যাম্পপোস্টের আলোর কাছে গিয়ে সামনের দিকে ফিরে সিরিয়ালভাবে দাঁড়িয়ে রইল বাইকগুলো। অবনীদের বাইক যতটা এগোচ্ছে ওর ভয় ততই বাড়ছে। লোকগুলো খারাপ নয় তো? এখন আমার হিরো সাহেবের কোনো ক্ষতি করবে না তো? এমন হাজারো ভাবনার ভয় নীলের হাতটা খামছে ধরে রইল অভনি। ওদের বাইক আরেকটু সামনে যেতেই ল্যাম্পপোস্টের আলোতে সামনে তাকিয়ে বাইকে বসে থাকা ছেলেগুলোর সাদা রঙের টি-শার্টের পেছনে লাল রঙের কালিতে লেখা আই লাভ ইউ শব্দটা তীক্ষ্ণভাবে গেঁথে গেল অভনির চোখে। ঘাড় ঘুরিয়ে নীলের দিকে তাকানোর আগেই বাইকের স্পিড কমিয়ে আরেক হাতে পকেট থেকে একটি রিং বের করে অভনির বাম হাতের মধ্যমা আঙুলে পরিয়ে দিয়ে বলে উঠল নীল, বিয়ে তো হয়েই গেল পরি বউ। এবার বলো তুমি কি আমার কিউট কিউট ফুসকি সোনার আম্মু হবে? লজ্জামাখা হাসি দিয়ে মাথা এলিয়ে নীলের দিকে তাকিয়ে অভনি বলল, হাম হাম। আমি তো তোমার তুমিতে অনেক আগেই বেঁধে গিয়েছিলাম হিরো সাহেব। তোমার নেশা ভরা চোখের চাহনিতে বারবার খুন হয়ে যাই আমি। ভালোবাসি শব্দটাতে নতুন করে প্রেমে পড়ে যাই আমি। আমি তো সেই কবেই হয়ে গেছি তোমার রাজ্যের রানী। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। অভনির মুখে এই প্রথম তুমি ডাক শুনেছে নীল। তাই মনের গহীনে শত শত ভালোলাগার মাঝে আরেকটু ভালোলাগা এসে জমাট বেঁধেছে তার। কথা বলতে বলতেই সামনে দাঁড়ানোর বাইকগুলোর কাছে এসে বাইক থামিয়ে দিল নীল। সামনে থেকে পেছনে মুখ ঘুরিয়ে তাকালো নীরব, নির্ঝয় আর মাহিব। ওদের দেখে আরেক দফা অবাক হল অভনি। একফালি হাসি মুখে ঝুলিয়ে রেখে বলে উঠল নীরব, বাহ কি কপাল আমার। ছোট ভাই তার বউরে প্রপোজ করবে সেই কারণে রাত 2টা বাজে ঘুরে বেড়াতে হয় আমার। বলি ভাই তোরা ঘর ছাইরা এমন দেশান্তর হয়ে ঘুরছিস কেন? নীরবের কথায় অভনি আবারও লজ্জায় মাথা নিচু করে ফেলল। নীল অভনির দিকে এক নজর তাকিয়ে বাঁকা হেসে বলল, আমার বউটাকে আর লজ্জা দিস না রে দাদা ভাই। যেইভাবে বারবার টমেটোর মতো লাল নীল হয়ে যাচ্ছে কে জানে কখন কি করে বসি। এটা বলেই নীল আবারও গাড়ি চালাতে লাগল। নীরব, নির্ঝয় আর মাহিব চলে গেল নিজেদের গন্তব্যে। অভনি কনুই দিয়ে নীলের পেটে ধাক্কা দিয়ে বলল, তোমার কি লজ্জা বলতে সবকিছু মুছে গেছে নাকি বলো তো? নীল মুচকি হেসে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিয়ে বলল, আমার ভালো লাগায়, ভালোবাসায়, অশ্লীলতায় সবকিছুতেই তে শুধু তুমি পরি বউ। প্রথম দিনের সেই নদীর তীরের কাছে এসেছে ওরা দুজন। নদীর তীর ঘেঁষে দাঁড় করিয়ে রাখা হয়েছে সাজানো এক ছোট্ট ডিঙ্গি নৌকা। আজ নৌকায় কোনো মাঝি নেই। আগের বারের সেই মাঝি বিনোদ মামাকে আসার আগেই ফোন দিয়ে বলে দিয়েছে সব। নীল নৌকার উঠে অভনির হাত ধরে নৌকায় উঠালো। গোলাপের পাপড়ি আর বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে নৌকাটা।
অপর পাশের পাটাতনে গিয়ে বসে পড়ল অভনি। নৌকা বাস থেকে ছাড়িয়ে নিয়ে একটা বৈঠা নিল নীল হাতে। নৌকা ভেয়ে অবনীকে নিয়ে দূর অজানায় পাড়ি জমাবে আজ সে। অবেলায় নদীর তীরের সবুজ ঘাস আর জলের মোহ গন্ধে সবার চোখ বুজে আসতে চায়, তখন অভনির দেহ মনের ভাজে প্রেমের গাঢ় স্পন্দন। চোখ মেলে দিয়ে ছিদ্রবিহীন জালে নিজেকে জড়িয়ে ফেলে এই কন্যা। সমস্ত দুঃখ ভুলে জলের গ্রাণ বুকে পুষে চোরা স্বপ্নে ডুবে খিলখিলিয়ে হেসে উঠে অভনি। আঙুলের ডগায় রঙিন প্রজাপতির স্পর্শ চুপটি করে আগলে নেয় এইসব ক্ষণকাল। বৈঠা হাতে নৌকা চালাতে চালাতে একদৃষ্টিতে অভনির দিকে তাকিয়ে আছে নীল। অভনি উঠে এসে নীলের সামনে বসল। নীল হাত ছড়িয়ে অভনিকে বাহুডোরে আবদ্ধ করে ধীর গতিতে নৌকা চালাতে লাগল। রাত ৩টা ছুঁই ছুঁই। হারিয়ে যাবার যাত্রায় এমন ঘোর লাগা সবুজ বনে টলমল করা পানির গন্ধে পুলকিত সুনয়নার চোখের সামনে লুকোচুরি খেলে যাচ্ছে মিঠে বাতাস আর মেঘলা আকাশের রং পরিবর্তনের পর্ব। রং বদলানোই যে নিয়তির খেলা। আর অবাক হতে হতে জীবনের রঙের মোর্চেগুলো মনে পড়তে গিয়েও মনের হাল ধরে মনকে প্রকৃতির গহনে ডুবিয়ে সরিয়ে নিচ্ছে অভনি। দুজন মানুষের ভালোবাসা আর মুগ্ধতা নিয়ে নৌকা এগিয়ে চলছে উদ্দেশ্যহীনভাবে। চলার পথ নিঝুম হলেও স্বপ্ন বহুদূর পর্যন্ত ব্যাপ্ত। যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ যে তত কম। দুজন নবদম্পতি তাকিয়েই রয় বহুদূর। কিছু কথা আপ্লুত করার জন্য নয়, নিজের সাথে নিজের মনের সমঝোতার জন্যই নীরবে প্রকৃতির বুকে তলিয়ে গিয়ে নিজেকেই আয়ত্ত করছে দুজনের। অতঃপর চোখে মুখে রাজ্যের উচ্ছলতায় প্রগাঢ় প্রেম টলমল করে সরোবরের গভীর জল ছুঁয়ে। চুলের খোলা স্পর্শে যেন আরও প্রাণবন্ত সরোবরের জল। জলের শরীরে আঁচল ডুবিয়ে কি যেন কথা কয়ে যায় অভনির মন। সমস্ত পৃথিবীর অনমনীয়তাকে ছুটি দিয়ে ভাবছে অভনি। এমন একটা দিন কি মৃত্যুর আগে পর্যন্ত স্মরণে রণে থাকার বাইরে হতে পারে? নাকি প্রতিনিয়ত মনে করিয়ে দিবে দাম্পত্য জীবনের প্রথম দিনটি? মনে করিয়ে দিবে মানুষটার অজস্র ভালোবাসার কাহিনী। নিজেদের মেলে দিয়ে স্বাচ্ছন্দ্য প্রকৃতির নিরাভরণ বুকেই যে চিরতরে জাগ্রত হয় ওদের মন। অজস্র সময়ের ভিড়ে এমন প্রিয় সময়গুলো পেল আজ ওরা। মনের জানালা খুলে দিয়েছে আজ অভনি। স্বাধীনতা যে বড্ড প্রিয়। হাসতে ইচ্ছে করে, গাইতে ইচ্ছে করে, আবার জলের তলায় লুকোতেও ইচ্ছে করছে খুব তার। কেন ফিরতে হবে লোকালয়ে? হুয়াই পারে নাকি সময়টা থমকে যেতে? পারে না দুজন মানুষ জলের দ্বারায় আজ হারিয়ে যেতে? এমন একটা দিন কেই বা না চায় ভালোবাসার স্বপ্নে। চলবে।